I command you in the name of the god. Leave. Go to your real world. তুই যা পারিস তাই কর তান্ত্রিক। আমার শরীরকে তুই ধ্বংস করতে পারবি, কিন্তু আমার আত্মাকে ধ্বংস করতে পারবি না। I command you in the name of the god. Leave. Go to your real world. কথাটা বলে সে সামনের ক্যানে রাখা পেট্রোলটা ওই মেয়েটার গায়ে ছেটালো। আশা করছি তুমি আজ এখানেই সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই বলে ও নিজের হাতের মোমবাতিটা ওর দিকে ছুঁড়ে মারল। আমার আত্মাকে তুই শেষ করতে পারবি না। এই বলে সেই মেয়েটা পাশে দাঁড় করানো পুতুলটার দিকে তাকিয়ে মন্ত্র বলা শুরু করলো, আর দেখতে দেখতে ওর শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বছর পরে একটা গাড়ি ওই পরিত্যক্ত বাড়িটার সামনে এসে দাঁড়ালো। অরুণ আর লিজা গাড়ি থেকে নামল, আর অরুণ চাবি দিয়ে দরজার তালা খুলল। ভেতরে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এত বছর বন্ধ থাকার কারণে ভেতরে অনেক ধুলো জমে গিয়েছিল। আরে অরুণ, এখানে তো একটা বেসমেন্টও আছে। মেঝেতে থাকা বেসমেন্টের দরজার দিকে তাকিয়ে লিজা কথাটা বলল। আচ্ছা, আমাকে তো এই ব্যাপারে আগে কিচ্ছু বলেনি। চলো গিয়ে দেখি নিচে কি কি আছে। ছাড়ো না, কে জানে কতদিন বন্ধ পড়ে রয়েছে, অনেক কিছুই থাকতে পারে। দুজনে মিলে বরং ঘরদোর পরিষ্কার করে ফেলি। অরুণের কথা মতো লিজা অরুণের সাথে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তারপরে দুজনে ফ্রেশ হয়ে ডিনার করে নিল। তারপর বিশ্রাম নেওয়ার জন্য বেডরুমে পৌঁছে গেল, আর কিছুক্ষণ গল্প করার পরেই ওদের ঘুম পেয়ে গেল। কিন্তু লিজা অভ্যাসবশতই খুব হালকা ঘুম ঘুমাচ্ছিল। রাত প্রায় 11টার সময় লিজা কারোর হাসির আওয়াজ শুনতে পেল। সে উঠে বসে দেখল অরুণ অঘরে ঘুমোচ্ছে। অরুণ, তুমি কারোর গলার আওয়াজ শুনলে? আরে না রে বাবা, শুনিনি। দুজনেই খুব ক্লান্ত, চুপচাপ শুয়ে পড়ো তো। অরুণ চোখ না খুলেই উত্তর দিল। লিজা আবার ওই হাসিটা শুনতে পেল, আর ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। ও অনুভব করলো যে বেসমেন্টে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আর হয়তো আওয়াজটাও সেখান থেকেই আসছিল। কে ওখানে? ওখানে কি কেউ আছে? কথাটা বলতে বলতে সে সিঁড়ি দিয়ে নেমে বেসমেন্টে চলে এলো। অরুণের কানে লিজার চিৎকারের শব্দ আসতেই সে ধড়পড়িয়ে উঠল আর দৌড়ে ঘরের বাইরে গেল। লিজা, লিজা, কোথায় তুমি? লিজা! আরেকবার লিজার চিৎকার শুনতেই অরুণ বুঝতে পারল সেই আওয়াজটা বেসমেন্ট থেকে আসছে। বেসমেন্টের দিকে পা বাড়াতেই অরুণ দেখল লিজা উপরে উঠে আসছে। লিজা একদম শান্তভাবে আসছিল, যেন কিছুই ঘটেনি, আর ওর হাতে ছিল একটা পুতুল। তুমি ঠিক আছো তো? নিচে কি করতে গিয়েছিলে? বারণ করেছিলাম না? আর যাব না, শুধু এই পুতুলটা আনতে গিয়েছিলাম। এই পুতুলটা আনতে? অরুণ খুব অবাক হয়ে লিজাকে দেখছিল। লিজা পুতুলটাকে হাতে নিয়ে চুপচাপ ঘরের দিকে চলে গেল। ঠিক তখনই কেউ ডোরবেল টিপল। অরুণ দরজাটা খুলতেই দেখল সামনে একজন 30-32 বছরের মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলুন। তুমি কি পাগল যে এখানে এসেছো? এই ঘরে সে বাস করে। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। এটা শুনে অরুণের খুব অদ্ভুত লাগলো। ক্ষমা করবেন,
আমরা এমনিতেই খুব ক্লান্ত, আমাদের আর ভয় দেখানোর চেষ্টা করবেন না। কথাটা বলেই অরুণ দরজাটা বন্ধ করে দিল। আর সেই রাতেই ভোর 4টের দিকে যখন মহিলা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, তিনি সেই হাসিটা আবার শুনতে পেলেন। কে? এই বলে তিনি উঠে বসলেন। ঠিক তখনই ঘরের লাইট নিভে গেল আর উনি খুব ভয় পেয়ে গেলেন। আর যেই লাইটটা আবার জ্বলে উঠল, সামনের দৃশ্য দেখে তার সর্বাঙ্গে ভয়ের স্রোত বয়ে গেল। কাবাডের ওপর সেই পুতুলটা বসেছিল। ওই ওই পুতুলটা এখানে কি করে এলো? ওই পুতুলটা এখানে কি করে এলো? উনি শুধু এইটুকুই বলেছিলেন, আর ঠিক তখনই পুতুলটার চোখ খুলে গেল। ওর চোখ ছিল টকটকে লাল। পুতুলটার মুখে একটা ভয়ানক হাসি খেলা করছিল, আর সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ। পুতুলটা ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল আর তার কাঁধে চড়ে বসল, আর নিজের পা দুটো দিয়ে মহিলার গলাটা এমনভাবে পেঁচিয়ে ধরল যে মহিলার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। তুই আমাকে মারার চেষ্টা করেছিলিস না? তুই আর বাঁচবি না। কথাটা বলতে বলতে পুতুলটা তার ছোট ছোট আঙুলগুলো মহিলার চোখের ভেতর ঢুকিয়ে দিল, আর উনি চিৎকার করে উঠলেন। মহিলাটি মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলেন, আর যতক্ষণ না ওই মহিলার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল ততক্ষণ সে তার পা দিয়ে মহিলার গলাটা পেঁচিয়ে ধরে থাকল। ওই মহিলা মারা যেতেই ঘরের আলো পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর সেই হাসির আওয়াজটা ঘুরতে থাকলো সারা ঘরে। পরের দিন ওই এলাকাতে যখন ভদ্র মহিলার মৃত্যুর খবর ছড়ালো, তখন পুরো অঞ্চলে হইচই পড়ে গেল। এই খবরটাতে অরুণ খুব ঘাবড়ে গেল, কারণ গতকালই যেই মহিলা ওকে বাড়ি ছাড়ার উপদেশ দিচ্ছিল, আজ সে নিজেই খুন হয়েছে। এখানে থাকা ঠিক হবে কিনা ভাবতে ভাবতে অরুণ বেরিয়ে এলো, আর এসে দেখল লিজা ওই পুতুলটাকে নিয়েই হলের সোফায় বসে আছে। ও পুতুলটাকে কোলে নিয়ে বসেছিল, আর তার চুলে বিলি কাটছিল। লিজা, আমি কাল থেকেই দেখছি তোমার বিহেভিয়ার কেমন একটা অদ্ভুত হয়ে গেছে। অদ্ভুত? কোথায়? আমি তো বরাবরই এরকম। এই পুতুলটাকে তুমি সবসময় সাথে নিয়ে নিয়ে ঘুরছো কেন? এমন করছো যেন ও একটা ছোট বাচ্চা। এটা কোনো পুতুল নয়, বুঝেছো? ও আমার বন্ধু। আমি ওর বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। লিজা খুব রেগে গিয়ে কথাটা বলল, আর তারপরে পুতুলটাকে নিজের সাথে নিয়ে ঘরে চলে গেল। ঘরের ভেতরে গিয়ে লিজা পুতুলটাকে গান শোনাতে শুরু করলো। ঘুমো আমার পুতুল সোনা, ঘুমো আমার পুতুল সোনা, রাত হয়েছে, ঘুমো নইলে ডাইনি এসে খেয়ে নেবে। এবার অরুণের সন্দেহ হলো এই ঘরটাতে কিছু একটা অদ্ভুত নিশ্চয়ই আছে, তাই ও ঠিক করলো পুরো ব্যাপারটা ওকে ভালো করে জানতেই হবে। কিন্তু ওই এলাকাতে ওই মহিলা ছাড়া বাকি সব লোকজনই নতুন ছিলেন, তাই এই বাড়িটার ইতিহাস আর কেউ জানত না। এই বাড়িটার সম্পর্কে আমাকে শুধু নিতিন আর রঞ্জনই বলতে পারে। ওরাই বাড়িটা সাজেস্ট করেছিল। কথাটা বলেই নিতিন আর রঞ্জন দুজনকেই সে এক এক করে ফোন করল। রঞ্জন বলল যে ও আউট অফ টাউন রয়েছে, আর নিতিন বলল ও রাতের মধ্যে চলে আসবে। রাতে নিতিন অরুণের বাড়িতে এসে দেখল লিজা হলের সোফাতে সেই পুতুলটাকে নিয়ে বসে আছে। হ্যালো লিজা, হাউ আর ইউ? কিন্তু লিজা কোনো উত্তর দিল না, আর পুতুলটাকে আদর করতে লাগলো। আর এটা নিতিনের খুব অদ্ভুত লাগলো। যখন থেকে এই পুতুলটাও হাতে পেয়েছে তখন থেকে ওর বিহেভিয়ার এরকমই হয়ে গেছে, জানিস? কিন্তু এই পুতুলটাও পেলো কোথা থেকে? এই বাড়ির বেসমেন্ট থেকে। তাই তো আমি তোকে ডেকে আনলাম। একটু খোঁজ নিয়ে দেখবি ভাই, এই বাড়িটা আগে কার ছিল, মানে এর প্রথম মালিক কে ছিল। এইটা জানার জন্য আমাকে তো এই বাড়িটার মালিকের সাথে দেখা করতে হবে। উনিই আমাদের সাহায্য করতে পারবেন। ঠিক আছে, তাহলে চল আমিও যাই তোর সাথে। না ভাই, তুই এখানে থেকে লিজার দেখাশোনা কর, আমি ওর সাথে দেখা করে আসছি। এটা বলার পরে ওরা দুজনে আরো কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপরে রাত প্রায় 11টা নাগাদ নিতিন ওখান থেকে বেরিয়ে গেল।
হঠাৎ ওর কানে একটা হাসির আওয়াজ ভেসে এলো আর ও জোরে ব্রেক কষল। ও রিয়ার মিররে দেখতে পেল যে ব্যাকসিটে ওই পুতুলটা বসে আছে। সে ঘুরে তাকালো। হ্যাঁ, এই পুতুলটা এখানে কি করে এলো? তারপরে ও যা দেখল তাতে ওর বুকের রক্ত জল হয়ে গেল। ওই পুতুলের মুখে হাসি ফুটে উঠেছিল আর ওর চোখ দুটো লাল হয়ে চকচক করছিল। ও মাই গড! এটা বলে নিতিন দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা জ্যাম হয়ে গিয়েছিল। আর তখনই পুতুলটা নিতিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ও চিৎকারের চোটে যেই মুখটা খুলল, ওই পুতুলটা মুখে হাত ঢুকিয়ে ওর জিভটা টেনে ধরল। গাড়ির বাইরে পর্যন্ত নিতিনের শেষ চিৎকারটা শোনা গেল, আর তারপরে সব শান্ত হয়ে গেল। অন্যদিকে লিজা নিজের বিছানায় চুপচাপ চোখ খুলে শুয়েছিল, আর অরুণ ওরই পাশে অঘরে ঘুমোচ্ছিল। ঠিক তখনই জানলা দিয়ে লাফিয়ে পুতুলটা ভেতরে এলো আর লিজার পাশে শুয়ে পড়ল। বন্ধু, আজ তুমি খুব ভালো কাজ করেছো। আজ তোমায় আমি আমার ফেভারিট গান শুনিয়ে আবার ঘুম পাড়াবো। ঘুমো আমার পুতুল সোনা, ঘুমো আমার পুতুল সোনা, রাত হয়েছে ঘুমো, নইলে ডাইনি এসে খেয়ে নেবে। তারপর থেকেই ওর বিহেভিয়ার খুব পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রথমে ওই পুতুলটা আমাদেরই পাড়ার একজন ভদ্রমহিলাকে হত্যা করে, আর তারপর আমার বন্ধু নিতিনকেও। তখন আমি এই মৃত্যুগুলোর আসল কারণ জানতাম না, আর এটাও জানতাম না যে নিতিন মারা গেছে। আমি সকালে উঠেই আমার পাশে শুয়ে থাকা লিজার দিকে তাকালাম। ও পুতুলটাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি মোবাইলটা নিলাম আর নিতিনকে ফোন করলাম। ওর ফোনে শুধু রিং হচ্ছিল। অনেকক্ষণ বাজার পরেও ও ফোনটা তুলল না। এরপর রঞ্জনকে ফোন করে জানতে চাইলাম যে ও কখন আসছে। ও বলল যে আর কিছুক্ষণের মধ্যেই ও আমাদের বাড়িতে চলে আসবে। আর প্রায় 1 ঘন্টা পরে ও চলে এলো, আর আমি দরজা খুলে ওকে ভেতরে নিয়ে এলাম। যখন হলের দিকে গেলাম, একটা দৃশ্য দেখে চমকে উঠলাম। আমরা দুজনে দেখলাম যে লিজা ফ্রিজের সামনে মেঝেতে বসে আছে, আর ওই পুতুলটা ঠিক ওর পাশে। দুজনের মুখই ফ্রিজের দিকে ঘোরানো ছিল, আর আমার কানে কিছু চিবোনোর আওয়াজ আসছিল। লিজা এরকম ভাবে বসে আছে কেন? যখন থেকে এখানে এসেছে তখন থেকে উল্টোপাল্টা কাজই করছে এইসব। কথাটা বলে আমি ওর সামনে গেলাম। লিজা, আমি যেই ওর কাঁধে হাত রাখলাম, ও ঘুরে আমার দিকে তাকালো। ও কাঁচা মাংস খাচ্ছিল, আর ওর দাঁতের ফাঁকে মাংসের টুকরো আটকে ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই পুতুলটার মুখেও মাংস আর রক্ত লেগেছিল। এসব কি হচ্ছে? লিজা উঠে দাঁড়ালো আর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এসব দেখে রঞ্জন আমাকে ছাড়ানোর জন্য এগিয়ে এলো, কিন্তু ওই পুতুলটা ওর পা ধরে নিল আর ও পড়ে গেল। কাউকে ছাড়বো না। রঞ্জন পা ঝাড়া দিয়ে পুতুলটাকে দূরে সরিয়ে দিল, আর আমরা দুজনে অতি কষ্টে লিজাকে ধরে কন্ট্রোল করলাম, আর বাধ্য হয়ে ওকে বেল্ট দিয়ে বেঁধে রাখলাম। ওর চোখ দিয়ে আগুন ঝরছিল, আর গলার আওয়াজ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কাউকে ছাড়বো না, ছাড়বো না আমি কাউকে। আমি জেগে গেছি, আমি জেগে গেছি। আমাদের আর দেরি করা উচিত না। আমাদের এক্ষুনি বাড়ির আগের মালিকের সাথে কথা বলতে হবে। ঠিক তখনই পুতুলটা ওর কাঁধে এসে বসে পড়ল আর ওর গলাটা চেপে ধরল। লিজা আর পুতুল দুজনেরই ভয়ঙ্কর হাসির আওয়াজ সারা ঘরে ছড়িয়ে পড়ল। রঞ্জন ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেল। আমি ওই পুতুলটার হাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করতেই ও কাবাডের সামনে গিয়ে পড়ল। তারপরে আমি ওই পুতুলটার হাত থেকে রঞ্জনকে ছাড়ালাম, আর তাড়াতাড়ি ওকে কাবাডে ঢুকিয়ে লক করে দিলাম। তারপর রঞ্জন জয়ন্তকে ফোন করল আর সব কিছু খুলে বলল।
ওই গোদাম ঘরটাকে আমি তালা লাগিয়েছিলাম, ওটা তোমরা কেন খুলেছো? ওই ওই তালাটা খুব পুরনো হয়ে গিয়েছিল, দেখেই মনে হচ্ছিল যেন খারাপ হয়ে গেছে। সম্ভবত ওটা চাবি ছাড়াই খুলে গেছে। তোমরা অনেক বড় ভুল করেছো। এবার মাদার রোজকে ডাকতে হবে, এবার উনি সাহায্য করতে পারবেন। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চার্চ থেকে মাদার রোজকে নিয়ে আসছি। ঠিক 2 ঘন্টার মধ্যে জয়ন্ত মাদার রোজকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলো, আর উনি আমাদের বলতে শুরু করলেন, কিছু বছর আগে জয়ন্তবাবুর মেয়ে সোফিয়ার শরীরে একটা অশুভ শক্তি প্রবেশ করেছিল। যদি সোফিয়ার শরীর থেকে ওকে বের করার রীতি আগামী পূর্ণিমা তিথির মধ্যে সম্পন্ন হতো, তাহলেই ওকে বাঁচানো সম্ভব ছিল, কিন্তু সম্ভব হয়নি সেটা। পূর্ণিমা রাতে সেই অশুভ শক্তি সোফিয়ার শরীরকে পুরোপুরি দখল করে নিল, আর তারপর বাধ্য হয়ে আমাদের ওকে মেরে ফেলতে হয়। কিন্তু এটা বুঝতে পারিনি যে ওর আত্মার শরীর ত্যাগ করে ওই পুতুলটার ভেতরে ঢুকে গিয়েছিল। এটা শুনে আমি আর রঞ্জন খুব ভয় পেয়ে গেলাম। তারপরে আমি জানতে চাইলাম, তাহলে কি আমার লিজাকে আমরা আর বাঁচাতে পারবো না? এখনো হাতে সময় আছে, আত্মাটা পুতুলের ভেতরেই আছে, লিজাকে বশ করে রেখেছে। যদি পূর্ণিমার রাতের আগে ওই পুতুলটাকে আমরা ধ্বংস করতে না পারি, তাহলে ওই আত্মাটা পুরোপুরিভাবে লিজার শরীরে ঢুকে যাবে। সেটা কিভাবে হবে? লিজার কয়েক কাছে চুল কেটে ওই পুতুলটার গায়ে বাঁধতে হবে, আর তারপর পূর্ণিমার রাত আসার আগে পুতুলটাকে আগুনে জ্বালাতে হবে। আর দুর্ভাগ্যবশত পূর্ণিমার রাত আজকেই। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কাবাডের ভেতর থেকে খটখট আওয়াজ শুনতে পেলাম, আর বিছানায় বাঁধা অবস্থায় লিজাও খুব হাত পা চালাতে লাগলো। আর তক্ষুনি হঠাৎ করে কাবাডের দরজাটা খুলে গেল, আর সেখান থেকে পুতুলটা ঘরের বাইরে চলে গেল। ওকে ধরো, 12টার আগে যদি ওকে শেষ না করা যায়, তাহলে আমরা লিজাকে কোনোদিনও বাঁচাতে পারবো না। মাদারের কথা শুনে আমরা 3 জনে ওকে আলাদা করে খোঁজার প্ল্যান করলাম, আর বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়লাম। পুতুলটা নানা রকম বিচিত্র আওয়াজ করতে করতে বাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, আর আমরা ওকে খুঁজছিলাম। রঞ্জন তখন হলে ছিল, কারণ ওর মনে হয়েছিল হাসির আওয়াজটা ওখান থেকেই আসছে। আর যেই মুহূর্তেই ও পেছন দিকে ঘুরল, দেখলো পুতুলটা সেখানেই দাঁড়িয়ে রয়েছে, আর ওর হাতে ছিল একটা ধারালো ছুরি। রঞ্জনকে লাথি মারতেই পুতুলটা সামনে গিয়ে পড়ল। প্রথমে ও চেঁচালো, তারপরে হাসতে হাসতে আবার রঞ্জনের দিকে ছুটে এলো। এবার রঞ্জন ওকে ধরার জন্য হাত বাড়াতেই পুতুলটা ওর হাতের ছুরি দিয়ে আঘাত করল। রঞ্জন চেঁচালো, তার আওয়াজটা আমার কানে এসে পৌঁছলো, কিন্তু বুঝতে পারছিলাম না ও কোন দিকে আছে। রঞ্জন পুতুলটার গলা টিপে ধরতেই সে জোরে চেঁচিয়ে উঠল, তারপরে ছুরি দিয়ে রঞ্জনের গলায় প্রহার করল। রঞ্জনের গলা থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল, আর ও মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। আর ওই পুতুলটা হাসতে হাসতে ওখান থেকে পালিয়ে গেল। আমি যতক্ষণে ওখানে পৌঁছলাম, রঞ্জন মারা গিয়েছিল। তখনই আমি মাদারের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর আমি এবার তার ঘরের দিকে ছুটলাম। ঘরে ঢুকতেই আমি মাদারকে দেখতে পেলাম। পুতুলটা তার পায়ে ছুরি দিয়ে আঘাত করেছিল, আর বিছানা শুদ্ধ লিজা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। আমি ওর কাছে যেতেই উনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি আমার চিন্তা করো না, আমাদের হাতে সময় খুব কম, তুমি শিগগিরই এসব শেষ করার চেষ্টা করো। এটা শুনে আমি হলের দিকে গেলাম। একটা ছোট্ট পুতুল একটা খাটকে টানতে টানতে ঘরের মধ্যে থেকে নিয়ে যাচ্ছিল। দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর। সোফার সামনে ফায়ার প্লেসে কিছু কাঠের টুকরো জ্বলছিল। ওর হাতে ছিল সেই ছুরি, আর অন্য হাত দিয়ে ধরেছিল সেই খাটটা। আমি ঘড়ির দিকে তাকালাম, তখন 12টা বাজতে 3 মিনিট বাকি ছিল।
আমি ছুটে ওর সামনে গেলাম। ও তখন খাটটা ছেড়ে দিয়ে আমার পায়ে নিজের দাঁতের কামড় বসিয়ে দিল, কারণ সে ওই খাটটাকে আমাদের নাগালের বাইরে নিয়ে যেতে চাইছিল। আমি পা ঝাড়া দিয়ে ওকে দূরে ছিটকে ফেলে দিলাম। তুই আর বাঁচবি না। এই বলে ও আমার কাছে এলো আর তারপরে আমার বুকে আঘাত করলো। ছুরিটা আমার বুকে আটকে রয়ে গেল। আমি মেঝেতে পড়ে গেলাম আর তারপরে সে খাট সমেত লিজাকে বাইরে নিয়ে যেতে লাগলো। আমি মেঝেতে আহত অবস্থায় পড়েছিলাম। পাশের ঘর থেকে মাদারের আওয়াজও স্তিমিত হয়ে আসছিল। কিন্তু এই সময় আমি যদি আমার ব্যথার কথা ভাবতাম তাহলে চিরকালের জন্য লিজাকে হারিয়ে ফেলতাম। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আর টেবিলে রাখা ছুরিটা তুলে নিলাম। পুতুলটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে এগিয়ে আসছিল। আমি সাহস করে আবার ওর কাছে গেলাম আর ছুরি দিয়ে লিজার কয়েক গাছি চুল কাটলাম আর তারপরে তাড়াতাড়ি পুতুলটার কাছে গিয়ে ছুরিটা ওর চোখে ঢুকিয়ে দিলাম। ছুরিটা চোখে লাগতেই পুতুলটার চোখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। আর আমি ঘড়ির দিকে তাকালাম, তখন 12টা বাজতে মাত্র 15 সেকেন্ড বাকি। আমি কোনো কিছু না ভেবে ওর গলাটা ধরলাম আর ওর হাতে লিজার চুলের গাছিগুলো বেঁধে দিলাম আর সঙ্গে সঙ্গে ফায়ারপ্লেসের আগুনে ছুঁড়ে ফেলে দিলাম। লিজা আর পুতুলটার চিৎকারের আওয়াজ একসাথে ছড়িয়ে পড়ল। পুতুলটা ওর একটা পা আগুনের বাইরে বের করল, কিন্তু আগুনের বাইরে আসতে পারল না। আস্তে আস্তে আগুনে পুড়ে সে ছাই হয়ে গেল। আর আমি ছুটে লিজার কাছে গেলাম আর ওর হাত পা খুলে দিলাম। শেষবারের মতো একটা চিৎকার করে লিজা অজ্ঞান হয়ে গেল আর আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার চোখ তখনও ফায়ারপ্লেসের দিকেই ছিল, যেখানে ওই পুতুলটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঠিক তখনই লিজার জ্ঞান ফিরল। অরুণ, আজ তুমি আমাকে বাঁচালে অরুণ। আই লাভ ইউ সো মাচ। কথাটা বলে লিজা আমাকে জড়িয়ে ধরল আর আমিও ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম।